শেখ হাসিনা দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে ব্রিটিশ মন্ত্রী টিউলিপের আত্মসমর্পণ, পদত্যাগ করবেন কি? এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, কতটা আতঙ্কের এটি, এর লক্ষণ ও চিকিৎসা কি? প্রায় 15,86,00,000 টাকায় বিক্রি হয়েছে একটি টুনা ফিশ। কেন এত দাম? কোথায় আছে এত দামি মাছ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। দুর্নীতির অভিযোগে এবার আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। গেল মাসে বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে 59,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে হাসিনার ভাগ্নি টিউলিপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এছাড়া সম্প্রতি লন্ডনে হাসিনার সহযোগীদের কেনা একাধিক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাসের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এই অবস্থায় তদন্তের প্রয়োজনে নৈতিকতা বিষয়ক উপদেষ্টার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন টিউলিপ সিদ্দিক। নিউজ ডেস্কে বিস্তারিত। চলতি সপ্তাহে যুক্তরাজ্যের সরকারি প্রতিনিধি দলের সাথে রাষ্ট্রীয় সফরে চীনে যাওয়ার কথা ছিল দেশটির দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের। কিন্তু বাংলাদেশের উৎখাত হওয়া স্বৈরশাসক শেখ হাসিনার সাথে সংশ্লিষ্টতা ও পারিবারিক দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে পড়ায় সেই সফর বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। বিবিসি, গার্ডিয়ান, স্কাই নিউজ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, এরই মাঝে এ তদন্তের জেরে প্রধানমন্ত্রীর নৈতিকতা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে আত্মসমর্পণ করেছেন টিউলিপ। তবে নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে সোমবার ম্যাগনাসকে দেয়া এক চিঠিতে ক্ষমতাসীন লেবার পার্টির এ মন্ত্রী বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের বিষয়বস্তু হয়েছেন তিনি। তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা ও দুর্নীতির যেসব অভিযোগ আনা হচ্ছে তার বেশিরভাগই অসত্য বলে দাবি করেন টিউলিপ। এরপরও সন্দেহ দূর করতে তদন্তের মুখোমুখি হচ্ছেন জানিয়ে টিউলিপ বলেন, তিনি চান নৈতিকতা বিষয়ক উপদেষ্টা প্রকৃত সত্য খুঁজে বের করুক। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিকে দলীয় মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও তার উপর আস্থা আছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তার কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তের পরে নির্ধারণ করা হবে এই বিষয়ে আরও বড় পরিসরে তদন্তের প্রয়োজন আছে কিনা। প্রধানমন্ত্রীর এক মুখপাত্র জানান, তদন্তে যেসব তথ্য উঠে আসবে তা স্বচ্ছতার জন্য জনসম্মুখে প্রকাশ করা হবে। তবে কবে নাগাদ তা হতে পারে সে ব্যাপারে সুস্পষ্ট কোনো সময়সীমার কথা জানাননি তিনি। বিদ্যুৎ উৎপাদন হবে। গত মাসে বাংলাদেশে শেখ হাসিনার সাথে যোগসাজশে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে 59,000 কোটি টাকা অর্থ লোপাটের বিস্ফোরক অভিযোগ ওঠে টিউলিপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এর পরপরই তা নিয়ে ফলাও করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল। পুতিনের সহায়তায় নির্মিত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে 4 বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে তদন্তের মুখে কিয়ার স্টারমারের দুর্নীতি মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবার শিরোনামে ওই প্রতিবেদন প্রকাশ করে তারা। বাংলাদেশে ওঠা অভিযোগের বরাতে প্রতিবেদনে বলা হয়, বেশি অর্থ ব্যয় দেখিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়া বাংলাদেশের মধ্যে 10 বিলিয়ন পাউন্ডের চুক্তির মধ্যস্থতা করেন টিউলিপ। 2013 সালে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে হাসিনার বিলিয়ন ডলারের অস্ত্র ও পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেও হাজির ছিলেন তিনি। এর আগে গত বছরের আগস্টে সংবাদ মাধ্যম দ্য মেইল অন সানডের এক প্রতিবেদনে জানানো হয়, 2 বছর আগে 2 মিলিয়ন পাউন্ডের যে বিলাসবহুল বাড়িতে টিউলিপ ওঠেন সেটি মূলত তার খালা হাসিনার ঘনিষ্ঠ এক রাজনৈতিক সহযোগীর। সম্প্রতি নতুন করে লন্ডনে হাসিনার সহযোগীদের কেনা একাধিক বিলাসবহুল বাড়িতে বসবাসের অভিযোগ উঠেছে টিউলিপের বিরুদ্ধে। সেন্ট্রাল লন্ডনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি কিভাবে অধিগ্রহণ করা হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষাপটে শেষমেশ নৈতিকতা বিষয়ক উপদেষ্টার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন টিউলিপ। এসব নিয়ে বর্তমানে রাজনৈতিকভাবে ব্যাপক চাপের মুখে আছেন তিনি। দুর্নীতি বিরোধী মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ লোপাটের এমন গুরুতর অভিযোগে টিউলিপের পদত্যাগের দাবি তুলেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। বিরোধী দলের ছায়ামন্ত্রী ম্যাট ভিকার্স বলেছেন, টিউলিপের বিরুদ্ধে সুস্পষ্ট সব প্রশ্ন উঠেছে, তাকে সব অভিযোগের গ্রহণযোগ্য উত্তর দিতে হবে। অন্য মন্ত্রীদের মতো তাকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। মনে হচ্ছে তিনি মন্ত্রী হিসেবে যথাযথ বিধিবিধান অনুসরণ করেননি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাড়ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা, ফলে বাড়ছে আতঙ্ক আর উদ্বেগ। সবার মাঝেই প্রশ্ন, করোনার মতো মহামারী বা মৃত্যুর মিছিলের কারণ হতে পারে কি এই এইচএমপিভি ভাইরাস? এর উপসর্গ কি? কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে? আর এর থেকে বাঁচার উপায় বা কি?
ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন মেহরাব হুসাইন খান। চীন আর জাপানে রহস্যময় এক ভাইরাস নিয়ে লুকোছাপা চলছে। এমন গুঞ্জনের মধ্যে এই বছরের শুরুতে গণমাধ্যমে উঠে আসে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV ছড়াচ্ছে চীনে। এর রেশ থাকতেই খবর আসে বাংলাদেশের প্রতিবেশী ভারতেও থাবা বসিয়েছে HMPV। 6 জানুয়ারি কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে 8 মাস বয়সী ও 3 মাস বয়সী 2 শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। 24 ঘন্টা না যেতেই গুজরাটের আহমেদাবাদ আর পশ্চিমবঙ্গের কলকাতায় আক্রান্ত হয় আরও 2 শিশু। এতে আতঙ্কিতদের মনে ঘুরপাক খাচ্ছে নানান প্রশ্ন। জানার চেষ্টা করছেন এর প্রভাব কতটা তীব্র, এটা কি প্রাণঘাতী, কেন আক্রান্তদের সিংহভাগই শিশু। এমন পরিস্থিতিতে জনমনে আতঙ্ক দূর করে সঠিক তথ্য তুলে ধরতে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস নিয়ে অতিমাত্রায় আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন সংস্থাটির সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৌম্য স্বামীনাথ। HMPV শনাক্তের খবরের পরপরই জরুরি বৈঠক করে জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ কুন্ডু রাও। শ্বাসযন্ত্রের সিনসিটিয়াল ভাইরাস বা RSVর মতো HMPV একই পরিবারের অন্তর্ভুক্ত মৌসুমী ভাইরাস। আক্রান্ত হলে শ্বাসকষ্ট, জ্বর, কাশি, ঠান্ডা লাগা, ঘাম হওয়া, মাথা ব্যথা, পেশি ও হাড়ের সংযোগস্থলে ব্যথা, ক্লান্তি আর ক্ষুধাবন্ধার মতো উপসর্গ দেখা যায়। উপরের শ্বাসযন্ত্রের পাশাপাশি ফুসফুসের গুরুতর সংক্রমণও হতে পারে। র্যাশ বের হতে পারে সারা গায়ে। তাই প্রচণ্ড জ্বর, গায়ে ব্যথা, ঠান্ডা লেগে নাক বন্ধ থাকলে বা ক্রমাগত হাঁচি হলে সতর্ক থাকতে হবে। এর স্থায়িত্বকাল হতে পারে কয়েকদিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত। সুস্থ হওয়াটা নির্ভর করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর। মূলত শিশু আর 65 বছরের বেশি প্রবীণ ছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম তাদের ঝুঁকির তালিকায় রেখেছে যুক্তরাষ্ট্রের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা CDC। 14 বছরের ভিতরে থাকা শিশুদের ঝুঁকির তালিকায় রাখলেও সম্প্রতি আক্রান্তদের তথ্য বলছে 5 বছরের নিচে থাকা শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। CDCর রোগতত্ত্ব বিশেষজ্ঞ আইলেন স্লাইডারও 5 বছরের কম বয়সী শিশুদের বিষয়ে সতর্ক করেছেন। এ প্রসঙ্গে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতি বছর RSV আক্রান্ত 5 বছরের কম বয়সী প্রায় 20,000 শিশু হাসপাতালে ভর্তি হয়। নিউমো ভাইরাস নিয়ে গবেষণা করা যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজির অধ্যাপক অ্যান্ড্রু ইস্টন জানিয়েছেন সংক্রমণের ধরন পরিবর্তন সবসময় উদ্বেগজনক। এদিক থেকে বিচার করলে দেখা যায় প্রায় 25 বছরে HMP ভাইরাসের ধরন খুব একটা পরিবর্তন হয়নি। 2001 সালে ইনফ্লুয়েঞ্জা ঘরানার HMP ভাইরাস আবিষ্কৃত হয়। অনেক বিজ্ঞানীর মতে 23 বছর আগে শুধু নয় 200 বছর আগেও পৃথিবীর বুকে এই ভাইরাসের অস্তিত্ব ছিল। ব্যাপক আলোচনায় থাকলেও সংক্রমণ জটিল আকার নিয়ে মৃত্যুর নজির না থাকায় ভাইরাসটি খুব একটা গুরুত্ব পায়নি। ফলে ভ্যাকসিন আবিষ্কারেও মনোযোগ দেননি গবেষকরা। তবে মৃত্যুর মিছিলে বিশ্বকে প্রচণ্ড ঝাঁকুনি দেয়া কোভিড-19 উৎসস্থল চীনে HMP ভাইরাসের বিস্তার শুরুর খবরে আতঙ্কের মাত্রা স্বাভাবিকভাবেই বেশি। আশ্বস্ত করে চীনের দাবি এই ভাইরাসের ধরন কোভিড থেকে আলাদা। মহামারী ঘোষণার মতো অবস্থায় নেই HMPV। শিশু, বয়স্ক আর গর্ভবতীদের সাবধান করে সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মাস্ক ব্যবহার, হাত ধোয়া সহ বিভিন্ন সতর্কতা অবলম্বনের পরামর্শ দিলেও আশ্বস্ত হতে পারছেন না কোভিডের মরণ থাবা মনে রাখা আতঙ্কিত বিশ্ববাসী। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। কে হচ্ছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নতুন নেতা? কার কাঁধে যাবে কানাডার দায়িত্ব? সোমবার জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পরে চলছে এই আলোচনা। এরই মধ্যে ট্রুডোর উত্তরাধিকারী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বেশ কয়েকজন প্রার্থী, যাদের মধ্যে রয়েছেন কানাডার সাবেক অর্থমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি সহ বেশ কয়েকজন আলোচিত মুখ। বিস্তারিত মীর ফজল রাব্বির ডেস্ক রিপোর্টে। শেষমেশ চাপের মুখে গদি ছাড়তে বাধ্য হলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টানা 1 দশক ধরে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। সোমবার অটোয়ায় নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। I intend to resign as party leader, as prime minister, after the party selects its next leader.
শুধু প্রধানমন্ত্রিত্ব নয়, কানাডার শাসক দল লিবারেল পার্টির নেতা হিসেবেও পদত্যাগপত্র জমা দিয়েছেন ট্রুডো। এর ফলে তার দল এবং দেশের প্রধানমন্ত্রীর গুরু দায়িত্ব কার কাঁধে উঠবে তা নিয়েই চলছে জল্পনা। ট্রুডোর উত্তরাধিকারী হওয়ার দৌড়ে ইতোমধ্যে বেশ কয়েকজন প্রার্থী আলোচনায় জায়গা করে নিয়েছেন। কানাডার রাজনীতিতে কূটনৈতিক এবং অর্থনৈতিক দক্ষতার জন্য ব্যাপকভাবে পরিচিত সাবেক অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সম্প্রতি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার আগে ট্রুডোর অন্যতম শক্তিশালী মিত্র ছিলেন তিনি। চলমান সময়ে দেশের আর্থিক নীতি পরিচালনা এবং বাণিজ্য নেতৃত্বে শক্তিশালী পছন্দ হিসেবে এগিয়ে থাকবেন তিনি। কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সম্ভাব্য ডার্ক হর্স হিসাবে আবির্ভূত হয়েছেন কানাডার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। তার আত্মকথামূলক বই ভ্যালুস বিল্ডিং আ বেটার ওয়ার্ল্ড ফর অল প্রকাশিত হওয়ার পর দেশ জুড়ে আলোচনায় আসেন তিনি। অনেকে তাকে লিবারেল পার্টির পরবর্তী নেতৃত্বের দাবিদার বলেও মনে করেন। কানাডার বর্তমান আন্তঃসরকার বিষয়ক মন্ত্রী ডোমিনিক লেব্লাঙ্ক ট্রুডোর একজন ঘনিষ্ঠ আস্থাভাজন। 1993 থেকে 1996 সাল পর্যন্ত লেব্লাঙ্ক সাবেক প্রধানমন্ত্রী জিন ক্রিটিয়েনের বিশেষ উপদেষ্টা ছিলেন। লিবারেল পার্টির মধ্যে একজন অভিজ্ঞ নেতৃত্ব তিনি। কানাডা সরকারে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা তাকে একজন শক্তিশালী প্রার্থী করে তুলেছে। ট্রুডোর উত্তরাধিকারের দৌড়ে নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে আনিতা আনন্দকেও। কানাডার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আনিতা দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত একজন নেতা। এছাড়াও এই দৌড়ে নিজেদের এগিয়ে রেখেছেন উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেন, পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি ও ব্রিটিশ কলম্বিয়ার প্রাক্তন প্রিমিয়ার ক্রিস্টি ক্লার্কের মতো পরিচিত মুখেরা। 2015 সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হয়েছিলেন ট্রুডো। কানাডায় একটানা সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে থাকার রেকর্ডটিও ট্রুডোর দখলে। জনপ্রিয়তার দিক থেকেও তিনি তার পূর্বসূরীদের তুলনায় অনেক এগিয়ে ছিলেন। তবে গত কয়েক বছরে কানাডার আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় তার জনপ্রিয়তায় ভাটা পড়ে। আগামী 4 বছরের জন্য কানাডার প্রতিবেশী যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসবেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 20 জানুয়ারি তার শপথ গ্রহণ অনুষ্ঠান। ফলে কানাডার দায়িত্ব যার কাঁধেই পড়ুক না কেন, দেশটির অর্থনীতিকে মজবুত করা ও ট্রাম্পের প্রশাসনের সঙ্গে মানিয়ে চলতে পারার মতো সক্ষমতাই হবে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় আর ফলাফল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে তাকে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। দূর হল আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের শপথ ঘিরে নানা গুঞ্জন আর অনিশ্চয়তা। ক্যাপিটালে ট্রাম্প সমর্থকদের হামলার মতো নজিরবিহীন কাণ্ডের 4 বছর পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় অনুমোদন দিলেন কংগ্রেস সদস্যরা। স্থানীয় সময় সোমবার সকালে কংগ্রেসের বিশেষ অধিবেশনের রীতি মেনে সভাপতিত্ব করেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট আর নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত প্রার্থী কমলা হ্যারিস। এর মাধ্যমে খোদ নিজের পরাজয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিলেন তিনি। দাঁড়িয়ে ট্রাম্পের জয়ের প্রতি সম্মান জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আবারও মাথা তুলে দাঁড়ালো। ক্যাপিটালের হামলার অভিযোগে ট্রাম্পের তীব্র সমালোচনা করে অভিশংসন প্রস্তাবে ভোট দেয়া বিল ক্যাসিডি সহ রিপাবলিকান দলের বেশ কয়েকজন সিনেটর এ সময় উপস্থিত ছিলেন। বিশেষ এই অধিবেশন ঘিরে ওয়াশিংটন ডিসিতে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 2020 সালের 6 জানুয়ারির মতো কলঙ্কিত পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। $13 লাখ বা প্রায় 15 কোটি 86 লাখ টাকায় বিক্রি হল নীল পাখার একটি টুনা ফিশ। জাপানের নববর্ষের নিলামে এত বেশি দামে বিক্রি করা হয় টুনা ফিশটি। কেন এত দাম টুনা ফিশের? কি আছে এই মাছে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের বড় পাইকারি মাছ বাজারগুলোর মধ্যে একটি হল টোকিওর তয়শু বাজার। প্রতি বছরের শুরুতে সর্বপ্রথম চোখ ধাঁধানো দামে টুনা মাছ বিক্রির রীতির কারণে প্রতিবারই এই বাজারটি আলোচনায় আসে। এই বছরে এর ব্যতিক্রম নয়। গত সোমবার টোকিওর এই মাছ বাজারে নীল পাখনার একটি টুনা মাছ নিলামে তোলা হয়। নববর্ষের এই নিলামে মাছটিকে বিক্রি করা হয় কমপক্ষে $13 লাখ। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়েছে প্রায় 15 কোটি
86 লাখ টাকা। 275 কেজির টুনা মাছের প্রতি পাউন্ডের মূল্য দাঁড়িয়েছে $2,100, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,54,000 টাকা। জাপানে কোনো নববর্ষের নিলামে এটি ছিল টুনার দ্বিতীয় সর্বোচ্চ দাম। ওমা অঞ্চলের এই টুনা কালো হীরা নামেও পরিচিত। বিচিত্র খাদ্যাভ্যাসের সাথে ঠান্ডা পানিতে বেড়ে ওঠা এই টুনা মাছের স্বাদ অন্য প্রজাতির টুনা থেকে ভিন্ন। এই মাছটি ধরার ক্ষেত্রেও অদ্ভুত পদ্ধতি অবলম্বন করতে হয়। টানা জাল নয়, বরং দড়ি বাঁধা বর্শা দিয়ে ঐতিহ্যবাহী কৌশলে ধরা হয় এই টুনা। গত শনিবার সকালে জাপানের আমরি অঞ্চলের ওমা উপকূল থেকে মাছটি ধরা হয়। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, টোকিওর তয়শু বাজার থেকে মাছটি নিলামে কিনে নেয় ওনোদেরা গ্রুপের মালিকানাধীন একটি সুশি রেস্তোরাঁ। বার্তা সংস্থা এএফপি জানায়, সুশি রেস্তোরাঁ পরিচালনাকারী ওনোদেরা গ্রুপ 276 কিলোগ্রাম ওজনের ব্লুফিন টুনা মাছের জন্য 20 কোটি 70 লাখ ইয়েন দাম পরিশোধ করেছে। মাছটি ওজন ও আকারে মোটামুটি একটি মোটর বাইকের সমান। ওনোদেরা গ্রুপ মিশেলিন তারকা পাওয়া সুশি রেস্তোরাঁ পরিচালনা করে। ওনোদেরা গ্রুপ এ নিয়ে টানা 5 বছর সবচেয়ে বেশি দামের টুনা নিলাম বাজার থেকে কিনে নিল। ফলে তারা বড়াই করার একটি উপলক্ষ পেল। একই সঙ্গে জাপান গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এই কোম্পানি। নিলামের পর ওনোদেরা গ্রুপের কর্মকর্তা শিনজি নাগাও সাংবাদিকদের বলেন, বছরের প্রথম টুনা এমন একটি বিষয় যা সৌভাগ্য বয়ে আনে। আমাদের চাওয়া হলো মানুষ এটি খাবে এবং তারা একটি চমৎকার বছর কাটাবে। গত বছর ওনোদেরা গ্রুপ প্রথম টুনার জন্য সর্বোচ্চ 14 কোটি 40 লাখ ইয়েন দাম দিয়েছিল। টোকিওর প্রধান মাছ বাজারে বছরের প্রথম দিনের নিলামে এর আগে একবারই এর চেয়ে বেশি দামি টুনা বিক্রি হয়েছিল। 1999 সাল থেকে এই বাজারের তথ্য সংগ্রহ করা শুরু হয়। নিলামে টুনার জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছিল 2019 সালে। তখন 278 কেজির একটি টুনার দাম উঠেছিল 33 কোটি 36 লাখ ইয়েন। স্বঘোষিত টুনা কিং কিয়োশো কিমুরা এই দাম দিয়েছিলেন। তিনি দেশব্যাপী সুশি জিনমাই রেস্তোরাঁ চেইন পরিচালনা করেন। 2017 সালে অতিরিক্ত শিকারের কারণে নীল পাখনা টুনার সংখ্যা 3% নেমে আসে। এরপর আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে টুনা শিকারের ওপর কঠোর ব্যবস্থা নেওয়া হয়। 2022 সালের তথ্য অনুযায়ী টুনা মাছের সংখ্যা আগের তুলনায় 23% বেড়েছে, যা 2034 সাল পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে 20% বেশি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মেরিন ফিশারিজ সার্ভিস NOAA জানিয়েছে, শিকার সীমিত করার কারণে টুনা মাছের প্রজনন বেড়েছে। শুধুমাত্র উচ্চ মূল্য লাভ করতেই নয়, জাপানে টুনা মাছ নিলামে তোলার রীতিকে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবেও দেখা হয়ে থাকে। নতুন বছরের শুরুতে জাপানে এই ধরনের বড় মাছকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসেবে দেখা হয়। ইফাত জাহান, বাংলাভিশন। বিশ্বজুড়ে যত ভূমিকম্প হয় তার 80% হয় 3টি অঞ্চলে, যাকে বলা হয় রিং অফ ফায়ার, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। নেপাল, তিব্বত বা সিলেট এলাকায় প্রায় হচ্ছে ছোট ও মাঝারি আকারের ভূমিকম্প। এমন অবস্থায় এই অঞ্চলের মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। এই ঘন ঘন ভূমিকম্প কি বড় কিছুর ইঙ্গিত? আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। পুরো পৃথিবী জুড়ে সব জায়গায় ভূমিকম্প হলেও 3টি অঞ্চলেই হয় প্রায় 80% ভূমিকম্প, যার মাঝে রয়েছে বাংলাদেশও। আমাদের দেশে একের পর এক অনুভূত হচ্ছে ছোট ও মাঝারি ভূমিকম্প। 1960 সালে চিলির 9.5 মাত্রার ভূমিকম্পের মতো এ দেশেও কি আসবে কোনো মহাবিপর্যয়? বাইরে থেকে দেখলে মনে হবে পৃথিবী একটি শান্ত জায়গা, যেখানে আছে গাছপালা, নদ নদী বা পাহাড়। কিন্তু একটু গভীর থেকে দেখলে বোঝা যায় এই নদ নদী বা পাহাড় আসলে পৃথিবীর বুকে এক একটা ক্ষতচিহ্ন। প্রতিটি ক্ষতচিহ্ন এক একটি গল্প বলে, যে গল্পের মূলে রয়েছে হঠাৎ জীবন্ত হয়ে ওঠা পৃথিবী। পুরো বিশ্বজুড়েই ভূমিকম্প হয়। 7টি মহাদেশেই ভূমিকম্পের রেকর্ড রয়েছে। তবে একটু খেয়াল করলে দেখা যাবে বেশিরভাগ ভূমিকম্প সাধারণত 3টি স্থানে হয়: মধ্য আটলান্টিক রিজ, আলপাইড বেল্ট আর সার্কাম প্যাসিফিক বেল্ট, যাকে রিং অফ ফায়ারও বলা হয়। দেখা গেছে বিশ্বের প্রায় 80% ভূমিকম্পই এই 3টি অঞ্চলেই হয়। এর কারণ অনুসন্ধান করতে গেলে তাকাতে হবে এই 3 অঞ্চলের মাটির নিচে। এই অঞ্চলগুলোর মাটির নিচে যাওয়ার আগে জেনে নেই ভূমিকম্প কি। আমাদের পৃথিবী মূলত 4টি স্তরে বিভক্ত। একদম কেন্দ্রে রয়েছে অন্তঃকেন্দ্র, তার উপর বহিঃকেন্দ্র, এরপর ম্যান্টাল, আর একেবারে বাইরে রয়েছে ক্রাস্ট বা ভূত্বক। ভূমিকম্প মূলত এই ক্রাস্টের কারণেই হয়।
সহজ ভাষায় বলতে গেলে যখন এই ক্রাস্ট প্রচণ্ড প্রেসার নির্গত করে তখনই কেঁপে ওঠে ভূমি। পৃথিবীর ক্রাস্ট সম্পূর্ণটা একটি আবরণ নয়, এটি ছোট বড় কিছু খণ্ডে বিভক্ত। দ্য জিওলজিক্যাল সোসাইটির মতে পৃথিবী পৃষ্ঠ 7টি বড় আর 8টি ছোট টুকরো নিয়ে গঠিত, আর এই টুকরোগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। এই প্লেটগুলো অর্ধতরল গলিত ম্যাগমার উপর ভাসতে থাকে, অর্থাৎ এরা সবসময় গতিশীল। প্লেটগুলো একে অপরের সাথে মুখোমুখি, বিপরীত, পাশাপাশি বা উপর নিচে সচল রয়েছে। তাদের এই চলাচলের কারণেই তৈরি হয়েছে পাহাড়, সমুদ্র বা নদী। তবে মাঝে মাঝেই দেখা যায় চলার পথে দুটি প্লেটের কিনারাগুলো আটকে যায়। যেখানে কিনারগুলো আটকে যায় তাকে বলা হয় ফল্ট লাইন। কিনারগুলো আটকে গেলেও প্লেটগুলো চলতে থাকে এবং সেই ফল্ট লাইনে তৈরি হতে থাকে প্রচণ্ড প্রেসার। প্রেসার বাড়তে বাড়তে হঠাৎই ফল্ট লাইন ছুটে যায় আর নির্গত হয় প্রচণ্ড শক্তি। এই শক্তি সাইজমিক ওয়েভ বা ভূমিকম্প হিসেবে কাঁপিয়ে দেয় এর আশেপাশের অঞ্চল। পৃথিবীর এই 3টি ভূমিকম্প প্রবণ অঞ্চলের মাটির নিচে রয়েছে সবচেয়ে সক্রিয় সব ফল্ট লাইন। দুশ্চিন্তার বিষয় হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের উপর দিয়ে গেছে আলপাইট বেল্টের ফল্ট লাইন, যার ফলে সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে ভূমিকম্প। খুব বড় কোনো ভূমিকম্প না হলেও ছোট ও মাঝারি বেশ কিছু ভূমিকম্প অনুভূত হয়েছে এই ফল্ট লাইনে। এর ফলাফল ভালো বা খারাপ যে কোনোটিই হতে পারে, কারণ ছোট ও মাঝারি ভূমিকম্প সাধারণত ফল্ট লাইনের প্রেসার অনেকটাই নির্গত করে দেয়, ফলে বড় ভূমিকম্পের ঝুঁকি কমে যায়। কিন্তু উল্টোটাও হতে পারে, ছোট বা মাঝারি ভূমিকম্প আভাস দেয় হয়তো আসছে বড় কোনো দুর্যোগ। মানব ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প ধরা হয় চিলির 1960 সালের 9.5 মাত্রার ভূমিকম্পকে। এর মতো ভয়াবহ ভূকম্পন মানব ইতিহাসে আর নেই। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। দর্শক, এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।